ফিরে এলাম বিরতির পরে। চ্যানেল ওয়ানের বই আড্ডা লিখাচ্ছে অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আছেন শঙ্কর বন্দ্যোপাধ্যায়। শঙ্কর বন্দ্যোপাধ্যায় একাধারে কবি, গদ্যকার, অনুবাদক, গালিব থেকে অনুবাদ করেছেন, আপনারা শুনছিলেন। আমরা এখন চলে যাব ওর গদ্য রচনার প্রসঙ্গে। শঙ্কর, আপনি গদ্য রচনা করেছেন, আপনার দুটি বই খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে মহাভারত এবং রামায়ণকে আশ্রয় করেছেন। তো এই যে ক্লাসিক্সের দিকে ফিরে তাকানো, এইটা তো আপনার একটা, এটা নিয়ে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, প্রথমত যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে একেবারে গদ্য ভিত্তিক যদি বলেন তাহলে সেটা হয়েছে মহাভারতে। মহাভারতে বিদুরের চরিত্র, বিদুরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সমস্তটা নিয়ে একটি উপন্যাসোপম দীর্ঘ ব্যাখ্যা। সেটিকে পুরোটি গদ্য বলতে পারে না, একেবারেই মহাভারত নির্ভর। কিন্তু রামায়ণ ভিত্তি করে যেটা করা সেটা গদ্য রচনা নয়, সেটি কাব্যনাট্য। কাব্যনাট্য লিখেছেন। এই বইটা কারা করেছে? বিদুরের জীবন নিয়ে যেটা বিদুরের করেছে। জীবন নিয়ে যে বইটি সেটি করেছে সংবিদ প্রকাশনী। এই যে আমরা দেখি দ্রৌপদীকে নিয়ে কাজ হয়, অর্জুনকে নিয়ে কাজ হয়, কর্ণকে নিয়ে কাজ হয়, হঠাৎ আপনি বিদুরকে নিয়ে করতে গেলেন কেন? আমার যে কোনো বইয়ে একটা শুরুতেই থাকে আমার কথা। দেখবেন কাউকে যদি আপনি প্রশ্ন করেন যে মহাভারতের প্রধান চরিত্র কে, প্রথমেই সে উত্তর করবেন কেন কৃষ্ণ। কিন্তু মহাভারতটা যিনি পড়েছেন ভালো করে তিনি জানবেন যে কৃষ্ণ গোটা মহাভারতের অনেক পরে তাঁর এন্ট্রি, এবং মহাভারত শেষ হওয়ার বেশ, পুরো মহাভারত উপাখ্যানের কথা বলছি, শেষ হওয়ার অনেক আগেই তার মৃত্যু। সামান্য একটা সময় জুড়ে কৃষ্ণ আছেন। যদি আমাকে প্রশ্ন করা হয় যে কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান পুরুষকে, অবশ্যই তিনি কৃষ্ণ। কিন্তু যদি প্রশ্ন করা হয় মহাভারতের প্রধান পুরুষকে, আমার মনে হয় তিনি বিদুর। মানে আপনি বলছেন যে কৌরব পাণ্ডবদের জন্মের সময় থেকে তো বিদুর একদম একদম সেই ধৃতরাষ্ট্রের সময় থেকে। ফলে আমার মনে হয়েছে যে বিদুর চরিত্রটাকে নিয়ে আরো অনেক বেশি নার্চার করার দরকার আছে। আচ্ছা, আপনি এই সংবিদ প্রকাশনার এই যে বিদুর বইটা থেকে যদি আপনি একটু পড়ে শোনান আমাদের। পরপর 3টি আনন্দোৎসব কাটিয়ে হস্তিনাপুর যেন একটু ঝিমিয়ে পড়েছে। নগর সামান্য শান্ত এখন। শুধু শান্তি নেই রাজপুরীর অভ্যন্তরে। বিবাহ অনুষ্ঠানত্রয়ের মাঝে যে প্রশ্নটি চাপা পড়ে গিয়েছিল, উৎসবান্তে তা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বিদুর জানে এ প্রশ্নের হাত থেকে কুরুকুলের নিস্তার নেই। আজ না হয় কাল অথবা পরশ্ব এ প্রশ্ন উঠতই। এমনকি আপামর জনসাধারণও আন্তরিকভাবে এর মীমাংসা চায়। রাজপরিবার তো চাই। সিংহাসনের সঠিক উত্তরাধিকারী নির্বাচন বড় সহজ কাজ নয়। সিদ্ধান্তে ভুল হলে বিষয় এমনকি প্রজা বিদ্রোহ অবধি গড়িয়ে পড়তে পারে। অতএব নানান দৃষ্টিকোণ থেকে বারবার বিচার করে তবেই কোনো সিদ্ধান্তে উপনীত হতে হয়, বিশেষ করে যখন পরবর্তী প্রজন্মের একজন দৃষ্টিহীন, অপরজন আজন্ম অসুস্থ। এই একটি বিষয় মাঝে মাঝে বিদুরকে সামান্য হলেও ভাবাপ্লুত করে তোলে। তারা তিনজনেই পিতা কৃষ্ণ দ্বৈপায়নের ঔরসজাত এবং 3 ভিন্ন নারীর গর্ভজাত। মানে আপনি বলছেন বিদুর কিং মেকার? হ্যাঁ, বিদুর ইজ কিং মেকার। একজন অসুস্থ, তা তো পাণ্ডুর কথা বলছেন নিশ্চয়ই, আর অন্ধ তো ধৃতরাষ্ট্র। ঠিক কথা। ফলে তখন থেকে বিদুর প্ল্যান করছেন। তখন থেকে বিদুর প্ল্যান করছেন। খুব আগ্রহের ব্যাপার। বিদুরকে নিয়ে একটা উপন্যাস এই সময় লেখা হচ্ছে, একটা গদ্য রচনা লিখছেন একজন কবি যিনি গালিবকে অনুবাদ করেছেন। মানে ক্লাসিক্সের দিকে আপনার একটা ঝোঁক দেখা আমার একটা যাচ্ছে। ঝোঁক রয়েছে। গালিবই বলুন আর ব্যস্তেবী বলুন, এটা একটা ঝোঁক আছে। এটাও একটা একজন একালের লেখক শঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি আশ্রয় করছেন বারবার ধ্রুপদী সাহিত্যকে আজকের দিনের ভাষায় অনুবাদ করবার জন্য। এটা খুব আনন্দের ব্যাপার। আচ্ছা, রামায়ণ নিয়ে আপনি একটা কাজ করেছেন, সেটাও বলছিলেন। রামায়ণ নিয়ে যে কাজটি করেছি, আমি রামায়ণ থেকে 5টি নারী চরিত্রকে বেছে নিয়েছি। আমার আচ্ছা। বইটির নাম দেখবেন, আমি নাম দিয়েছি রমা রামায়ণী। রমা শব্দের অর্থ সুন্দরী নারী। আচ্ছা, এই 5 জন কে কে? 5 জনের মধ্যে সীতা তো অবশ্যই আছেন, তারকা আছেন, শূর্পণখা আছেন, উর্মিলা আছেন এবং মন্দোদরী আছেন। সীতার উর্মিমালা তো এই দিকের লোক, একদিকের লোক। উর্মিলার লোক, হ্যাঁ। একদিনের লোক, রাম এবং লক্ষণের হ্যাঁ। স্ত্রী, মন্দোদরী রাবণের স্ত্রী। হুম। আবার 2 রাক্ষসীকেও আপনি ইনক্লুড করেছেন। তারকা রয়েছেন এবং শূর্পণখা রয়েছেন। তারকা এবং শূর্পণখা। শূর্পণখাকে নিয়ে কাব্যনাটক লিখেছেন আপনি? ইয়েস। এখানে একটা ছোট্ট গল্প বলি আপনাকে, মানে বিষয় বলি আপনাকে। শূর্পণখা অসম্ভব রূপসী একজন নারী ছিলেন। আমাদের ভুলে গেলে চলবে না যে রাবণ কিন্তু ঋষির পুত্র, শূর্পণখাও তাই। এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে এই চরিত্রটা কি।
এক নম্বর। দু নম্বর, ভ্যালেন্টাইন্স ডে নিয়ে সারা বিশ্বে মাতামাতি হচ্ছে, কিন্তু যদি আমি শূর্পণখা ভালো করে পড়ি তাহলে দেখব সেই যুগে দাঁড়িয়ে একটি মেয়ে ব্লান্টলি একটি পুরুষকে বলতে পারে যে আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই, তোমার শরীর চাই। এটা সেই যুগে দাঁড়িয়ে একটা মেয়ে বলছে। এই যে বোল্ড বিষয়টা, এটাকে আমার ব্যক্তিগত মতামত যে আমরা মার্কেটিং ভাল করতে লাগলো। পারি। না, এটা প্রপোজ করার অধিকার তো মেয়েদের আছেই, কেউ রিফিউজ করবার অধিকার কি লক্ষণের ছিল না? এটা একটা মজার ব্যাপার যে লক্ষণ কিন্তু প্রথমে রিফিউজ করেনি। আবার রামায়ণটাও যদি আমরা ভালো করে পড়ি তাহলে দেখব প্রথমে শূর্পণখা রামকে প্রপোজ করেছিল। রাম অস্বীকার করে বলেছিল আমি নয়, তুমি লক্ষণের কাছে যাও, কারণটা অত্যন্ত পরিষ্কার যে আমার সঙ্গে আমার স্ত্রী রয়েছে কিন্তু লক্ষণের সঙ্গে নেই, ফলে তুমি লক্ষণের কাছে যাও। লক্ষণ একটু ফেস্টনেসটি করতেও পারে। হ্যাঁ, আচ্ছা, ফলেও লক্ষণের কাছে গিয়েছিল এবং লক্ষণও একই রকম ভাবে রিফিউজ করেছে, করে লক্ষণ আবার কিন্তু দাদার কাছে ফিরে এসেছে এবং সে সময় শূর্পণখা তাকে বলেছে তুমিও চলো, তুমি যদি বলছো যে আমি তোমার আচ্ছা, আপনাকে একদম একটা ব্যক্তিগত প্রশ্ন করি। হ্যাঁ বলো। এই সঙ্গে স্ত্রী না থাকলে কি যে আরেকজন নারীর প্রতি একটু আসক্ত হওয়া যায়, আপনি কি বিশ্বাস করেন? দেখুন, পুরুষ হিসেবে নারীর প্রতি আসক্ত হবে না এটা যদি কেউ বলে থাকেন তাহলে তিনি আমার মনে হয় নিজের প্রতি অন্যায় স্ত্রী করছেন। বাড়িতে না থাকলেই হলো। থাকলেই হলো বা না থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। বেশ। আচ্ছা, তো একটুখানি শূর্পণখার বয়ান আমরা শুনি। মানে আমি সীতাটিতাকে নিয়ে কিন্তু অনেক লেখাটেখি হয়েছে, কিন্তু শূর্পণখা নিয়ে আপনি লিখছেন, হুম তার একটু বয়ানে কিভাবে লিখছেন, তার ভাষা ভঙ্গি একটু শুনি। খুবই আকর্ষণীয় ব্যাপার। মহাকাব্য নতুন করে জীবিত হয়ে উঠছে কালের লেখকদের হাতে, এটা খুব আনন্দের ব্যাপার। রাম এক জায়গায় বলছেন, বোঝা যায় বুদ্ধিমতী নারী তুমি, লালিত হয়েছে তুমি শিক্ষার আলোকে, তাও স্পষ্ট বেশ, তাই বড় জানতে ইচ্ছে করে কোন বংশে জন্ম হলে নারী পায় এমন চেতনা, কোন পরিবেশ নারীকে উন্নীত করে এহেন অবাধ চিন্তনে, কোন আলো মেখে বনজ মানবী হয় উজ্জ্বল উদ্ভাস, যথাযথ পরিচয় দাও বাগ্মিনী। শূর্পণখা তার উত্তরে বলে, পরিচয়ে কি বা আসে যায় সখা, জন্মসূত্র কখনো কি বলে দেয় ঠিক ঠিক কথা, পঙ্কে ফোটা পদ্মকুড়ি কি দেবে নিজের পরিচয়, অথবা বসন্তদূত বায়সের নীড়ে কোন স্বরে দেবে তার আত্মপরিচয়, আগমনে নেই কারো কোনো অধিকার প্রাণেশ্বর। বেশ। রাম এবং শূর্পণখার যে সংলাপ শোনা গেল, এবং এটাও বোঝা গেল যখন রামায়ণ নিয়ে কাব্যনাটক উনি লিখছেন, তার ভাষাভঙ্গি একেবারে পাল্টে যাচ্ছে। আপনার যে গদ্য রচনার ভাষা, কাব্য নাটকের ভাষা পাল্টে যাচ্ছে। এটাই তো একজন সাহিত্যিকের সাধনা। কেউ যাবেন না, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আমরা ফিরে আসছি বিরতির পরেই।